বিজ্ঞান কতদিন রোদ পর্যন্ত হয়েছিল, রোদ পর্যন্ত হয়েছিল, তাই না? আমরা জেনেছিলাম যে রোদ হচ্ছে এক ধরনের বাধা যা তড়িৎ প্রতিবন্ধক যা তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি করে, তাই না? এবং রোদ, হ্যাঁ, প্রতিবন্ধক বা বাধা। এবং রোদ কি হয়, যে রোদ কিছু জিনিসের উপর নির্ভর করে, যে তাপমাত্রা, তারপর তাপমাত্রা, উপাদান, আকৃতি, মোটা চিকন, এগুলোর উপর নির্ভর করে, তাই না? তো এখন আমরা পড়বো হচ্ছে ওমের সূত্র। পড়বো কি ওমের সূত্র। ওমের সূত্রটা হচ্ছে যে, দেখো আমরা প্রথম দিন একটা জিনিস জেনেছিলাম, এটা হচ্ছে কম বিভব, এটা হচ্ছে বেশি বিভব সম্পন্ন দুটা বস্তু। এবার এমন হতে পারে যে এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, সেক্ষেত্রেও এটা কম এটা বেশি। এখন নিম্ন বিভব থেকে, নিম্ন বিভবের একটা বস্তুকে যদি উচ্চ বিভবের একটা বস্তুর সাথে পরিবাহী দ্বারা সংযুক্ত করা যায়, পরিবাহী দ্বারা সংযুক্ত করা যায়, তাহলে আধান প্রবাহিত হয়, ইলেকট্রন প্রবাহিত হয়। কোন দিক থেকে কোন দিকে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। এখন এটা দেখে তোমার মনে হতে পারে এটাও তো প্লাস, মানে ইলেকট্রনের ঘাটতি আছে, এটাও প্লাস, ইলেকট্রনের ঘাটতি আছে। গতদিন কি এটা বোঝানো হয়েছিল যে যতক্ষণ বিভব পার্থক্য থাকবে ততক্ষণ হচ্ছে চলতে থাকবে? ও ও বোঝানো হয়েছিল, তাই না? ও আচ্ছা, এটা তো আছে, তো ঠিক আছে, হ্যাঁ, সেটা তো বোঝানো হয়েছে। এখন যেটা আমরা বোঝাবো সেটা হচ্ছে যে এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভব গেলে ইলেকট্রন ধরো এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে, একটা নির্দিষ্ট বেগে যাবে, আমরা সেটাকেই বলি হচ্ছে তড়িৎ প্রবাহ আই। নিম্ন বিভব থেকে ইলেকট্রন উচ্চ বিভবের দিকে যাবে, কারণ এখানেও ইলেকট্রনের ঘাটতি আছে, এখানেও ইলেকট্রন ঘাটতি আছে, কিন্তু এখানে বেশি ঘাটতি, তাই ইলেকট্রন এখান থেকে এদিকে আসবে, যেটা গতদিন বলা হয়েছে। হ্যাঁ, যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ যাবে। তো এবার আমরা অন্য যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই ধরো এইরকম বিভব থাকার কারণে ইলেকট্রন একটা নির্দিষ্ট বেগে যাবে, যেটাকে আমরা বলেছি তড়িৎ প্রবাহ আই। একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা বলি তড়িৎ প্রবাহ আই। তো একক সময়ে ধরো টি সময়ে যদি কিউ পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা বলি আই সমান কিউ বাই টি। যদিও এই সূত্রটা এখন তোমাদের লাগবে না, উপর ক্লাসে গিয়ে পাবে। হ্যাঁ, তড়িৎ প্রবাহ আই, সেই আই সমান কি, যে একক সময়ে যতটুকু আধান প্রবাহিত হয় একটা পরিবাহের মধ্য দিয়ে, সেটা হচ্ছে কিউ হচ্ছে আধান, আধান চার্জ, কি হচ্ছে চার্জ, আর চার্জের একক হচ্ছে কুলম্ব। এটা মনে রাখবে, এগুলো না মনে রাখলে হবে, উপর ক্লাসে গিয়ে চার্জের একক, আধানের একক। হ্যাঁ, হচ্ছে এই কুলম্ব একজনের নাম, একটা বিজ্ঞানের নাম কুলম্ব। হ্যাঁ, ইংলিশ বা কোন দেশের বিজ্ঞানী মনে নেই। তো এই যে আধান বা চার্জের একক, এটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর এটার একক হচ্ছে একক কি বললাম, কুলম্ব, সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার আধানকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর আধানের প্রতীক হচ্ছে যেমন 5 কুলম্ব আধান। দেখনি? এখন আস্তে আস্তে দেখবে, উপর ক্লাসে গিয়ে যাবে, এখন ক্লাসে এটা নেই। যেমন এই একটা ইলেকট্রনের চার্জ কত কুলম্ব, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এই টাইপের কিছু, এক্সাক্ট এটা না, হয়তো বা এটা, হ্যাঁ, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে এটা। আমি আবারও বলছি, এই নাম্বারটা ভুল হতে পারে, 10⁻⁻19 এটা ঠিক আছে, সামনে কত এটা আমার মনে আসছে না। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে এত, অর্থাৎ 1.6 এই সংখ্যাটাকে যদি আমি একের পরে 19টা শূন্য দিয়ে ডট 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 19টা শূন্য দিয়ে ভাগ করি, তাহলে যে মানটা পাবো, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে অত কুলম্ব। তুমি গুগলে সার্চ দিয়ে দেখতে পারো এক্সাক্ট মানটা, যদি ক্লাসটা ভিডিও করছি, আমি এটা আবারও বলছি যে এটা হচ্ছে
এক্স্যাক্ট মান কি আমার মনে নাই, তবে এই টাইপের কিছু একটা মান আছে। তো একক সময়ে যে পরিমাণ আধান, আচ্ছা এখন আমি যদি বলি ধরো এটা একটা পাইপ, ধরো 5 সেকেন্ডে 5 কেজি পানি, 5 সেকেন্ডে ধরো 10 কেজি পানি প্রবাহিত হয়েছে, তাহলে পানি একটা নির্দিষ্ট বেগে যাবে, তুমি বুঝতে পারবে যে পানির বেগটা কেমন। ধরো তুমি নিজে স্বচক্ষে দেখছো যে 5 সেকেন্ডে 10 কেজি পানি বের হয়ে গিয়েছে, তাহলে তার একটা বেগ থাকবে। এবার মনে করো যে এই একই পরিমাণ পাইপে 5 সেকেন্ডে 50 কেজি পানি বের হয়ে গিয়েছে, তাহলে এই ক্ষেত্রেও একটা বেগ পাবে, এক্ষেত্রেও একটা বেগ পাবে। তাহলে বলো তো যে না না না, এখানে 10 আর 2 সেটা আমি বলছি না, ভাগ করে বলছি না, এমনি উপলব্ধি করার ক্ষেত্রে তোমাকে বলছি। ধরো 5 সেকেন্ডে 10 কেজি পানি প্রবাহিত হচ্ছে, তাহলে পানির গতিটা কেমন থাকবে? আর 5 সেকেন্ডে 50 কেজি পানি বেরিয়ে যাচ্ছে, তাহলে গতিটা কোনটার ক্ষেত্রে বেশি হবে? 50 কেজি। 5 সেকেন্ডে বেশি বেরিয়ে গিয়েছে, তার মানে কি অতি দ্রুত যেতে হয়েছে, বুঝতে পারলে? তার মানে মানে একটা নির্দিষ্ট সময়ে যদি বেশি পরিমাণ চার্জ যায় তাহলে প্রবাহটা হবে বেশি, বুঝেছ? অর্থাৎ তড়িৎ প্রবাহ আইটা হবে বেশি। এখন খেয়াল করো, যদি পাইপ জীবন হয় কিন্তু বেশি পরিমাণ, ওটা তো পরিমাণ, হ্যাঁ পাইপ যদি চিকন হয় তাহলে নির্দিষ্ট করে বলাই হচ্ছে। হ্যাঁ এটা তো আমি নির্দিষ্ট পাইপের ক্ষেত্রে বলে দিচ্ছি যে এটাও যতটুকু মোটা এটাও ততটুকু মোটা, তাহলে যেখানে তোমাকে চিকন মোটা ওই বিষয়টা আনতে হবে না, কারণ আমি বলে দিচ্ছি একই রকম দুটা পাইপ। এখন খেয়াল করো যে ধরো আবার আরো একটা জিনিস তুমি চিন্তা করো, ধরো এটা একটা হাইড্রোলিক প্রেসার, এখানে পানি আছে, এখানে তুমি চাপ দিলে এখানে কি হবে? চাপ দিলে এদিকে বেশি যাবে পানি, পানি এদিকে চলে যাবে। আচ্ছা এটা বোঝার চেষ্টা করো। ধরো এই দুইটা ড্রাম এই নল দিয়ে সংযুক্ত আছে, এখন এই পানি ধরো এরকম, এখানে কোনো পানি নেই, তাহলে এখানে এটা খুলে দিলে কি হবে? পানি এদিকে চলে যাবে, যাবে তো? আচ্ছা ধরো এতটুকু পানি থাকার কারণে একটা নির্দিষ্ট বেগে এখান থেকে এদিকে যাবে, কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না উচ্চতা সমান হবে। এবার হ্যাঁ বিভব পার্থক্যের কারণে। এবার মনে করো যে পানি এতটুকু থাকার কারণে একটা নির্দিষ্ট বেগে এখান থেকে এখানে যাবে, এখন পানি যে উচ্চতা যদি আমি আরো বাড়িয়ে দিই তাহলে কি আগের চেয়ে পানি জোরে এদিকে যাবে নাকি আস্তে এদিকে যাবে? জোরে যাবে। তাহলে এটা কি উপলব্ধি করতে পারছো যে উচ্চতা যত বেশি হবে পানি কিন্তু তত বেশি চাপ পাবে, তত দ্রুত এদিকে যাবে। এবার তুমি এখানে আসো, বোতলে যখন পানি তুলে ঢালা হয় কিন্তু বাধা বা এই পায়, কারণ পানি যখন বের হয়ে যাচ্ছে তখন তো ওই ভেতরে শূন্যস্থান তৈরি হচ্ছে, ওই শূন্যস্থানটা কি দিয়ে পূরণ হবে? বাতাস দিয়ে পূরণ হবে। তো পানি বের হচ্ছে, বাতাসটা ঢুকতে হবে, তাহলে পানি বের হয় আর বাতাস ঢোকে, এই জন্য পানিটা বাধাপ্রাপ্ত হবে। আর যদি সমান করে বোতলে ঢালা হয় তখন হ্যাঁ তখন হচ্ছে এমন ভাবে তুমি ঢালছো, ধরো এটা একটা বোতল, এটা যদিও আলাদা হয়ে যাচ্ছে, এটা একটা বোতল, হ্যাঁ মানে কাট করে তুমি যদি ধরো খাড়া করে ঢালো একদম খাড়াখাড়ি, তাহলে পানিও লম্বভাবে পড়তে যাবে, আবার বাতাসও ঢুকতে যাবে, এক্ষেত্রে বাধা হবে বেশি। কিন্তু বোতলটা যদি তুমি সামান্য এইভাবে কাত করে করো তাহলে দেখা যায় যে অর্ধেক দিয়ে পানি পড়ে আর অর্ধেক দিয়ে বাতাস ঢোকে, এখানে কোনো কেউ বাধাপ্রাপ্ত হয় না, পানিটা সুন্দরভাবে পড়ে যায়, বুঝতে পারলে? আচ্ছা এটা আলাদা বিষয়। এখন আমরা এইখানে কি শিখলাম যে চাপ যত বেশি হবে তত পানিটা দ্রুত যাবে। ঠিক এখানে খেয়াল করো, ধরো এখানে একটা নির্দিষ্ট বিভব পার্থক্য আছে যার কারণে ইলেকট্রন এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে বিভব পার্থক্য যদি বেশি হয়ে যায় তাহলে ইলেকট্রনের বেগটা কত হয়ে যাবে? আরো দ্রুত যাবে। তার মানে আমরা দেখলাম আরো যদি বেশি হয় বিভব পার্থক্য তাহলে কি হবে? আরো দ্রুত যাবে। তার মানে বিভব পার্থক্য যত বাড়বে ইলেকট্রনের বেগ তত বৃদ্ধি পাবে। ইলেকট্রনের বেগ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কারেন্টের পরিমাণ বেড়ে যাওয়া, কারেন্টের পরিমাণ বেড়ে যাওয়া অর্থাৎ কারেন্টের মান বেড়ে যাওয়া। তার মানে এখান থেকে আমরা কি শিখলাম যে তড়িৎ প্রবাহ যেটা সেটা কার উপরে নির্ভর করে? দুই প্রান্তের বিভব পার্থক্যের উপরে নির্ভর করে। দুই প্রান্তের কেন? ও আচ্ছা বিভব পার্থক্য তো দুই প্রান্তেরই হবে। আমরা গতদিন জেনেছিলাম যে বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহ হবে, আজকে জানলাম হচ্ছে বিভব পার্থক্য যত বেশি হবে তত বেশি তড়িৎ প্রবাহ হবে। আগের দিন কি জেনেছিলাম? যে বিভব পার্থক্য তাহলে প্রবাহিত হবে, আজকে জানলাম যে প্রবাহিত তো হবে কিন্তু যত বেশি হবে তত বেশি জোরে প্রবাহিত হবে, এটা আজকে শিখলাম। আচ্ছা তাহলে এখানে দেখো তো, এখানে দুইটা হচ্ছে রাশি আছে, একটা হচ্ছে বিভব রাশি আর একটা হচ্ছে কারেন্ট রাশি, তাই না? এখন আমাকে বলতে পারবে যে আমরা তো স্বাধীন চলক অধীন চলক পড়ে আসলাম সমীকরণ অধ্যায়ে,
গণিতে স্বাধীন চলক অধীন চলক পড়েছি। তো এইখানে কে স্বাধীন চলক আর কে অধীন চলক? ভি হচ্ছে স্বাধীন আর আই হচ্ছে অধীন। কেন? কারণ ভি বাড়ার সাথে সাথে আই বাড়ে, ভি বাড়ার সাথে সাথে আই বাড়ে, তাহলে এখানে ভি স্বাধীন আর আই হচ্ছে অধীন। তাহলে আমরা সমীকরণে অধীনকে কি করি, বামে রাখি, স্বাধীনকে ডানে রাখি। তো এবার আরেকটা জিনিস আমরা জানবো, আমরা অনেক আগে শিখেছি যে একটা জিনিস বাড়ার সাথে সাথে যদি আরেকটা জিনিস বাড়ে, এই সম্পর্কটাকে কি বলি, সমানুপাতি। আর একটা বাড়ার সাথে আরেকটা কমলে ব্যস্তানুপাতি। তো ভি বাড়ার সাথে সাথে আই বাড়ে, তাহলে সেটাকে কি লিখবো, আই সমানুপাতিক ভি, এটা লিখবো না? ব্যস্তানুপাতিক চিহ্ন এটাই কিন্তু বিপরীত আকারে লেখা হয়। যেমন ধরো এ এ আর এক্স যদি ব্যস্তানুপাতিক হয়, এ ব্যস্তানুপাতিক এক্স, এভাবে মানে এ সমানুপাতিক চিহ্ন কিন্তু ব্যস্তানুপাতিক বলতে 1/, করে দেওয়া হয়, গুণাত্মক বিপরীত করে দেওয়া হয়। হ্যাঁ, ব্যস্তানুপাতিক মানে ভাগ, কিন্তু চিহ্নটা একই থাকবে। তাহলে আমরা এটা জানলাম যে আই সমানুপাতিক ভি, অর্থাৎ কে কার উপরে নির্ভর করছে, ভোল্টেজের উপরে কারেন্ট নির্ভর করছে। বুঝতে পারলে? এখন আমরা যদি সমানুপাতিক চিহ্নকে তুলে দিয়ে সমান আনতে চাই, তাহলে কি আনি, একটা ধ্রুবক আনি। সেই ধ্রুবকটাকে আমরা বলছি হচ্ছে জি। এই জি কিন্তু গ্র্যাভিটির জি না, এই জি হচ্ছে কন্ডাক্টেন্স জি। হ্যাঁ না, এটা মহাকর্ষীয় ধ্রুবক না, এটা হচ্ছে এই গতদিন পড়ালাম না তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা জি, তড়িৎ প্রবাহিতা জি, সেটা হচ্ছে এটা সিমেন্স। ইয়েস, সিমেন্স ছিল। হ্যাঁ, আচ্ছা এবার খেয়াল করো ভালো করে, এই জিটা আমরা নিলাম, আমরা গতদিন এটাও বলেছিলাম যে জি, জি আর আর এর সম্পর্ক কি, জি আর আর এর সম্পর্ক হচ্ছে একটা আর একটার ব্যস্তানুপাতিক, অর্থাৎ জি সমান আমরা লিখতে পারি 1/r, পারি না? তা আমরা এই যে জি, এই যে পরিবাহী, এই ধর্মটার চেয়ে রোধ যে ধর্মটা, এইটা নিয়ে আমরা যদি হিসাবপত্র করি তাহলে আমাদের হিসাবপত্রটা সুবিধা হয়। এই কারণে আমরা জি না লিখে কি লিখি, আর, জিটাকে আমরা মেন জিনিস হচ্ছে এটা, কিন্তু জি এর বদলে 1/r লিখি। তো খেয়াল রাখতে হবে এখানে জিটা হচ্ছে ধ্রুবক, তাহলে আই সমান আমরা কি লিখবো, 1/r ভি। অতএব আই সমান হচ্ছে v/r, এটাই হচ্ছে আমাদের সূত্র। বুঝতে পারলে? এটা হচ্ছে সূত্র যে কারেন্ট হচ্ছে বিভব পার্থক্য বাই রোধ। এটা আমরা শিখলাম। তো এখান থেকে অনেক সময় কি করা যায়, ধরো লেখা যায় যে ভি সমান আইআর লেখা যায়, যায় কি না? আর ওইদিকে চলে গেলে ভি সমান আইআর লেখা যাবে, আবার লেখা যাবে আর সমান v/r, v/i। তো এগুলো আমরা কখন ব্যবহার করব, আমাদের অঙ্ক করতে গিয়ে যখন যেটা চাবে তখন সেটা লিখবো। তবে আমি যদি এটা মনে রাখি তবুও আমাকে যা বের করতে বলবে তাই তো বের করতে পারবো, যেটা যা মান আছে মান বসিয়ে দিলাম, যেটার মান নেই সেটার মান বের করলাম। তাহলে মেন সূত্র হলো এটা, v/r। এখন দেখো আমরা যদি গ্রাফ করি, তাহলে গ্রাফে এই যে এইখানে আমরা স্বাধীন চলক বসাই আর এখানে অধীন চলক বসাই, তাই তো? তাহলে এখানে স্বাধীন কি ভি, আর এখানে হচ্ছে তাহলে ভি, আর এখানে হবে আই। তাহলে আমাদের মেইন যে না না আর হবে কেন, ধরো এক্স ওয়াই যে চলকগুলো থাকে, আমরা ওয়াই অধীন চলক তাই ওয়াইকে এদিকে রাখি, তাহলে এই অনুভূমিক অক্ষে আমরা রাখি স্বাধীন আর উলম্ব অক্ষে রাখি হচ্ছে অধীন। তো তাহলে সেক্ষেত্রে এই যে এইটা আর এটা কি ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক, 1/r হচ্ছে ধ্রুবক, তাহলে আই কার উপর নির্ভর করে, ভি এর উপর নির্ভর করে, সেটা আমরা এইভাবে লিখি। তো ভালো কথা, কিন্তু আমরা এই আই সমান v/r এটা মুখস্থ না করে এটা এতটাই মুখস্থ করে ফেলি যে আমাদের মাথার ভিতর ভি সমান আইআর এটা ঢুকে যায়। ঢুকে গিয়ে কি হয়, উপর ক্লাসে গিয়ে বা কোনো জায়গায় কনফিউশন বেঁধে যায়, আরে যেটা অধীন সেটা তো সমীকরণ সমীকরণের বামে থাকে, আর যেটা স্বাধীন সেটা ডানে থাকে। তাহলে এটা দেখে মনে হয় যে আই হচ্ছে স্বাধীন আর ভি হচ্ছে অধীন, দিয়ে আমরা কি করে ফেলি, আই আর ভি করে ফেলি, কিন্তু এটা কি টোটালি ভুল। বুঝতে পারলে? আমাদের সবসময় হ্যাঁ সেটাই তো লেখা যায়, আই আর ইজ ইকুয়াল টু ভি, ভি লেখা যায় তো। কিন্তু ধরো আমরা মুখস্থ করি এটা ভি সমান আই আর, এটা দেখা যাচ্ছে যে ভি সমান আই সমান v/r বা আর সমান v/i, এইটা উচ্চারণ করা ছাড়া ভি সমান ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা হচ্ছে আমাদের বেশি অবচেতন মনে বেশি মনে রাখতে পারে। বুঝতে পারলে? এটা মনে রাখতে রাখতে আমাদের হয়ে যায় কি, আমরা মনে করি আসলে এটা হয়, কিন্তু আসলে তা না, আমাদের মনে রাখতে হবে এটা। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু সরি আই ইজ ইকুয়াল টু v/r। তো এটাই হচ্ছে মেইন ওমের সূত্র, যে
হ্যাঁ, কোথায় গেছিলাম?